হ্যালো স্টুডেন্টস, তোমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষ। শুরু হবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা প্রস্তুতি। আজকের আলোচ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে এক অংশ সমান কত? কিসে নিয়ে যেতে হবে? শতকরায়। তাহলে এক অংশ সমান হচ্ছে 100%। অপশন ডি, অর্থাৎ একের অপশন ডি উত্তর 100%। এরপর দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে, এটাকে বলা হয় নেট চিত্র। এই পিচবোর্ডে 6টি বর্গাকার ক্ষেত্র আছে, তাই এদের ভাঁজ করে আমরা যেটা পাবো সেটা হবে ঘনক। 1-2 অপশন ডি উত্তর হচ্ছে ঘনক। এরপর দেখো 1-3 কি বলেছে, পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে, পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে, তাহলে পেন এবং ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত কি হবে? না 4:1। তাহলে তাদের ব্যস্ত অনুপাত কি হবে? না 1:4। তাহলে 1-3 অপশন এ 1:4। 1-4, 1-4 কি বলেছে? 1895 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে? দেখো 1895 এর পরের সংখ্যা লিপ ইয়ার দেখতে হলে আমাদেরকে কি করতে হবে? না একক এবং দশক নিয়ে যে অঙ্কগুলি থাকবে সেটা 4 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিতে হবে। কিন্তু শতক সালগুলো 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। তাহলে এখানে দেখো 1896 হবে লিপ ইয়ার, তারপর 1900 কে 400 দিয়ে ভাগ করা যাবে না, তাই 1900 লিপ ইয়ার হবে না। 1904, 1908, 1912 এই 4 টে তাহলে এখানে লিপ ইয়ার আছে। তাহলে লিপ ইয়ার সংখ্যা কত হলো? 4 টি। তাহলে 1-4 এর সি উত্তর হচ্ছে 4। এরপর দেখো শুদ্ধ আবৃত্ত দশমিক। শুদ্ধ আবৃত্ত দশমিক মানে কি? দশমিকের পরের সংখ্যা থেকেই আবৃত্ত অংশ শুরু হবে। এক্ষেত্রে যে উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে 0.3 পৌনঃপুনিক হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে 1-5 অপশন এ উত্তর হচ্ছে 0.3 পৌনঃপুনিক। 1-6 কি বলছে? x কে 2 দিয়ে গুণ করলে, তাহলে x কে 2 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? না 2x হবে। সেটাকে কি করতে হবে? না 3 থেকে বিয়োগ করতে হবে। তাহলে উত্তর হবে 3 - 2x। তাহলে 1-6 অপশন সি উত্তর 3 - 2x। এরপর দেখো 2-1, 2-1 কি বলেছে? 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লেখো। 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার গসাগু সবসময় 2 হয়। এখানে যেহেতু 3টি অঙ্কই 2 অঙ্কের চেয়েছে, তাই 2 অঙ্কের 3টি সংখ্যা যাদের গসাগু 2 তারা হবে 10, 12, 14 অথবা 18, 20, 22 অথবা এরকম পরপর 3টি জোড় সংখ্যা, যেকোনো জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা 10, 12, 14, 18, 20, 22 এটা নিলাম। এরপর দেখো 2-2 কি বলেছে? 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখি, তার সবচেয়ে নিকটবর্তী একটি পূর্ণ সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা মানে কি? সেটা 2 দিয়ে ভাগ হবে না। তাহলে তার ঠিক পূর্বের বা পরের পূর্ণ সংখ্যা হবে এক্ষেত্রে উত্তর। তাহলে দেখো আমরা যদি 2 অঙ্কের বিজোড় সংখ্যাটা 15 নেই, তাহলে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা হবে কত? 14 অথবা 16। আমরা যদি 13 নেই তাহলে কি হবে? 12 বা 14। এরপর দেখো 2-3, 2-3 কি বলেছে? দুটো রোমান সংখ্যা দেওয়া আছে, এল এক্স এক্স ভি। এল মানে কত? 50, এক্স এক্স মানে 10 যুক্ত 10 আর ভি মানে 5। তাহলে কত হলো? 50, 20, 70, 5, 75। তারপর কি আছে? এল এক্স এক্স আই ভি, তার মানে কত হলো? 50 যুক্ত 10 যুক্ত 10 আর আই ভি মানে কত? 5 বি যুক্ত 1, তাহলে কত? 4, তাহলে 74। তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম কোনটি হলো? না এল এক্স এক্স ভি। এরপর দেখো 2-4, 2-4 কি বলেছে? 6550947 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 6টাকে যেহেতু ঠিক রাখতে বলেছে, তাহলে 6 একদম প্রথমে বসবে। এরপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার মানে 6-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা সেটা কত আছে? দেখো 0 আছে। তারপরে কি আছে? ছোট সংখ্যা কত আছে? 4।
তাহলে 4 বসলো। তারপর দেখো দুটো 5 আছে, তাহলে দুটো 5 বসেছে। তারপরে 7 আর 9। 2 এর 5 কি বলেছে? 15 এর ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো। তাহলে 15 র চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা, তাহলে সেটা কি হবে? না সংখ্যা রেখায় 15 এর বাম দিকে অবস্থিত যেকোনো সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি কি হতে পারে? 14 বা 13 বা 12 বা তার আগের যেকোনো সংখ্যা হতে পারে। তা তোমরা তোমাদের নিজেদের মতো করে 15 র চেয়ে ছোট একটা সংখ্যা লিখে নিও। এরপর দেখো 2 এর 6 এ কি বলেছে? 2 টি, 4 টি, 30, 60, 90 সেট স্কয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম। দেখো আমি পাশে ছবি এঁকে দিয়েছি। দেখো এখানে তোমরাও এইভাবে যদি পারো ছবি আঁকবে, তাহলে প্রথমত আমরা যেটা পাবো দেখো, সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তারপর যেটা পাবো সেটা হচ্ছে রম্বস। তাহলে 30, 60 এবং 90 এই সেট স্কয়ার 4 টা যদি আমরা জুড়ি, তাহলে কি পেতে পারি? একটা আয়তক্ষেত্র অথবা রম্বস। এরপর দেখো কি বলেছে? ২ এর ৭ এ একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান ৩০ ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ কত হচ্ছে? ৯০ ডিগ্রি। তাহলে অপর দুটো কোণের যোগফল কত হবে? না ৯০ ডিগ্রি। কেন? ত্রিভুজের ৩ টে কোণের যোগফল ১৮০ ডিগ্রি। তাহলে তার মধ্যে একটা যদি ৩০ ডিগ্রি হয়, অপরটা কত হবে? না ৯০ ডিগ্রি মাইনাস ৩০ ডিগ্রি সমান ৬০ ডিগ্রি। এরপর দেখো ৩ এর ১ কি বলেছে? একটি সারিতে যতগুলি চারাগাছ রোপণ করা হলো, ঠিক ততগুলি সারিতে মোট ৩২৪ টি চারাগাছ আছে। যখন যত তত বলবে, তখন আমাদেরকে বুঝতে হবে কি? না এটা বর্গ। কিসের বর্গ? না যেটা বের করতে হবে তার বর্গ। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলেছে? প্রতি সারিতে কতগুলি চারাগাছ আছে? তাহলে প্রতি সারিতে কতগুলো চারাগাছ আছে মানে? তাহলে প্রতি সারিতে চারাগাছ সংখ্যার বর্গ সমান কত হবে? না ৩২৪। তাহলে প্রতি সারিতে চারাগাছ আছে কত? ৩২৪ এর বর্গমূল। তাহলে দেখো ৩২৪ এর বর্গমূল করলে কি হবে? এটা ৩ অঙ্কের সংখ্যা। তাহলে একক আর দশক নিয়ে একটা আমরা দাগ দেবো, আর শতক এককভাবে থাকবে। তাহলে দেখো ১ একে ১ বিয়োগ করলে কত নামলো? ২। এবার দেখো বাম দিকে কি আসবে? না ১ এর ডবল অর্থাৎ ২ আসবে। এবার দেখো পরের জোড় নামলে কত হচ্ছে? তাহলে ২২৪। যেকোনো একটা সংখ্যা যদি আমরা চেপে দেই, আর অথবা আমরা দেখো এটা শেষ ধাপ। এখানে একক স্থানে কত আছে? ৪ আছে। তাহলে ৪ আছে মানে কি হবে? হয় ২ না হলে ৮। তাহলে আমরা ৮ দিলাম। দেখো ৮ দিলে কি হচ্ছে? ৮ আসছে ৬৪ ৪ হাতে রইল ৬, ৮ দুগুণে ১৬ ৬ ২২। দেখো মিলে গেছে। তাহলে বর্গমূল কত হলো? না ১৮। তাহলে প্রতি সারিতে চারাগাছ আছে কতগুলি? না ১৮ টি। এরপর দেখো ৩ এর ২। ৩ এর ২ এ কি বলেছে? যে উত্তর ভারতীয় খাবারের দোকান ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের অনুপাত কত বলেছে? 5:4। তাহলে মোট অনুপাত কত? ৯। এবারে দোকানের মোট সংখ্যা কত আছে? ১১৭। যেহেতু এখানে মোট সংখ্যা দেওয়া আছে, তাহলে একে আমরা কি করব? না আনুপাতিক ভাগহার আকারে করব। আনুপাতিক ভাগহার মানে কি? না একটি নির্দিষ্ট রাশির অনুপাত এবং মোট অনুপাতের অনুপাত নেব। তাহলে দেখো এখানে কত? উত্তর ভারতীয় খাবারের দোকান কতগুলো আছে? না ৫ অনুপাত। আর মোট অনুপাত কত? ৯। তাহলে ৫ এর ৯ গুণিতক ১১৭। ৯ আর ১১৭ কাটলে কত হবে? ১৩। ১৩ ৫ এ কত? না ৬৫। আর দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যা কত হবে তাহলে? দেখো ৪ এর ৯ গুণিতক ১১৭। তাহলে ৯ আর ১১৭ কাটলে কত হবে? ১৩। ১৩ ৪ এ ৫২। তাহলে উত্তর ভারতীয় খাবারের দোকানের সংখ্যা হলো ৬৫ এবং দক্ষিণ ভারতীয় খাবারের সংখ্যা হলো আমার ৫২। এরপর দেখো ৩ এর ৩ অঙ্কটি যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কি বলেছে দেখো ৩ টি ৪ টি ঘন্টা। প্রথমটি ৪৫ মিনিট অন্তর, দ্বিতীয়টি ১ ঘন্টা অন্তর, তৃতীয়টি ১ ঘন্টা ১৫ মিনিট। ১ ঘন্টা মানে তাহলে কত মিনিট? ৬০ মিনিট। কেন ৬০ মিনিটে নিয়ে গেলাম? না এখানে দেখো মিশ্র অনুপাত, মিশ্র একক আছে। এরপর দেখো ১ ঘন্টা ১৫ মিনিট। তার মানে কত? ১ ঘন্টার জন্য ৬০ আর ১৫ এর জন্য যুক্ত ১৫। তাহলে ৬০ ১৫ কত হলো? ৭৫ মিনিট। আর ১ ঘন্টা ৩০ মিনিট তার মানে ৬০ যুক্ত ৩০ মিনিট সমান ৯০ মিনিট। এবার এদের লসাগু করলে কি হচ্ছে? না লসাগু করলে দেখো প্রত্যেকটার একক স্থানীয় অঙ্ক ৫ বা ০ আছে, তাই ৫ দিয়ে দিলে
তাহলে কি হবে? ৫ দিয়ে দিলে কত হবে? ৯ ৫ এ ৪৫, ১২ ৫ এ ৬০, ৫৫ ৫ এ ৭৫, ১৮ ৫ এ ৯০। এরপর দেখো এখানে প্রত্যেকটা যে সংখ্যা আছে তারা ৩ দিয়ে যাবে। তাহলে ৩ তিরিক্ষে ৯, ৩ ৪ এ ১২, ৩ ৫ এ ১৫, ৩ ৬ ১৮। আবার দেখো এবারে এখানে ৩ এ যাবে কোনটা, কোনটা? ৩ এবং ৬ তাই ৩ এ নিয়ে নিলাম। ৩ একে ৩, ৪, ৩ ৫ আর ৩ দুগুণে ৬। এবার দেখো ৪ আর ২ এরা জোড় সংখ্যা তাই ২ এ যাবে। ২ দুগুণে ৪, ২ একে ২। তাহলে লসাগু কত হলো? না লসাগু হয়েছে ৯০০। লসাগু ৯০০ মানে অ্যাকচুয়াল ৯০০ মিনিট। তাহলে তাকে ৬০ দিয়ে ভাগ করতে হবে। ৬০ দিয়ে ভাগ করলে কত হচ্ছে? না ১৫। তাহলে ঘন্টাগুলি একসঙ্গে বাজার ১৫ ঘন্টা পর, অর্থাৎ দেখো এখানে কটায় বলেছিল? দুপুর ১২ টায় বেজেছিল। তাহলে রাত ১২ টা পর্যন্ত ১২ ঘন্টা। তারপরে আরো ৩ ঘন্টা। তার মানে রাত ৩ টায় আবার একসঙ্গে বাজবে। এরপর দেখো ৩ এর ৪, ৩ এর ৪ এ কি বলেছে? একটি গ্রামের জনসংখ্যা ৮,০০০ জন। আর ওই জনসংখ্যার ৮০% স্বাক্ষর। তাহলে স্বাক্ষর কত? ৮০% মানে কত? ৮০/১০০ গুণিতক ৮,০০০। দেখো ১০০ দুটো শূন্যর সঙ্গে ৮,০০০ এর দুটো শূন্য কাটলো। এবারে ২৮ টে ৬৪, দুটো শূন্য অর্থাৎ ৬,৪০০ জন। এবার সাক্ষরদের মধ্যে মহিলা কত আছে? দেখো সাক্ষরদের মধ্যে মহিলা বলা আছে যে 40%। তার মানে কত? 40/১০০ ইন্টু ৬,৪০০। ১০০ র দুটো শূন্যর সঙ্গে ৬৪০০ দুটো শূন্য কাটলো। তাহলে দেখো ৪ ৪ ১৬ ৬ হাতে রইল ১, ৪ ৬ ২৪, ১ ২৫। অর্থাৎ ২৫৬০ জন মহিলা স্বাক্ষর আছে। এরপর দেখো কি বলেছে? না ৩ এর ৫ এ একটা বড় পাত্রে শরবত আছে। কতটা শরবত আছে? না ১৩ লিটার ২০০ মিলিলিটার। এটাও দেখো কি বলেছে? লিটার আর মিলিলিটার অর্থাৎ মিশ্র একক আছে। তাই এটাকে আমরা কি করলাম? না মিলিলিটারে নিয়ে যাবো। তাহলে কত হচ্ছে? ১৩,২০০ মিলিলিটার। এবার দেখো গ্লাসের শরবত কত হচ্ছে? ৬০ মিলিলিটার। তাহলে ৬০ দিয়ে ১৩,২০০ কে ভাগ করতে হবে। ১৩,২০০ কে ভাগ করলে আমরা কত পাচ্ছি? দেখো ২২০। ৬০ দুগুণে ১২০, অবশেষ নামলো ১২, একটা শূন্য এলো, ২ এ ১২০ হলো, আবার অবশেষ শূন্য নামলো, শূন্যে ০ অর্থাৎ বড় পাত্রের শরবত ভর্তি করতে গেলে আমাদের ২২০ টি গ্লাস লাগবে। এরপর দেখো ৩ এর ৬, ৩ এর ৬ কি বলেছে? না একটা সরল করতে হবে। দেখো এখানে কি আছে? ৪ মাইনাস ২.০৭ গুণিতক ২.৫ দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিতক 1.93 তাহলে ৪.০০ করে নিলাম। আর ২.০৭ বিয়োগ করলে কত হচ্ছে? ১.৯৩ তাহলে ১.৯৩ গুণিতক ২.৫ এরপর বন্ধনীর বাইরে কি আছে? ভাজিতক ১.৯৩ একটু খেয়াল করে দেখো এখানেও আছে ১.৯৩ তাহলে কেউ কি করে? না এটার সঙ্গে এটাকে গুণ করে ফেলো। গুণ করলে কি হবে? বড় হবে তারপর আবার ভাগ করতে গেলে ছোট হয়ে যাবে। তাই ভাগ যেহেতু আছে আমরা লব হর আকারে করে নিলাম। তাহলে কি হচ্ছে ১.৯৩ গুণিতক ২.৫ এবার ১.৯৩ এর সঙ্গে ১.৯৩ কেটে গেল। তাহলে ভাগফল কত হবে? না ২.৫ এরপর দেখো ৩ এর ৭ কি বলেছে? না একটি রাস্তা কত দিনে? ৩৩ দিনে রাস্তাটা তৈরি করবে। তাহলে কত? না ২৪ পূর্ণ ১১ র ১৫ কিলোমিটার রাস্তা। তাহলে তারা প্রতিদিন কত করে করেছে? না ১১ র ১৫ কিলোমিটার। কতদিন করেছে? ২৫ দিন। তাহলে এই ২৫ দিনে কতটা রাস্তা তৈরি হবে? না ২৫ দিনে রাস্তা তৈরি হবে ২৫ গুণিতক ১১ র ১৫। দেখো ২৫ আর ১৫ কাটাকাটি করা যেত। কিন্তু মূল যে রাস্তা আছে তারও হরে ১৫ আছে। তাই এক্ষেত্রে কাটাকাটি না করে আমরা গুণ করে নেব। তাহলে ২৫ একে ২৫ এর ৫ হাতে রইল ২, ২৫ একে ২৫ দিয়ে ২৭ অর্থাৎ ২৭৫/১৫ কিলোমিটার। আর মোট রাস্তার পরিমাণ কত? না ২৪ পূর্ণ ১১ র ১৫ কিলোমিটার। তার মানে ২৪ গুণিতক ১৫ যুক্ত ১১ বাই ১৫ কিলোমিটার সমান কত হচ্ছে? ৩৭১/১৫ কিলোমিটার। তাহলে অবশিষ্ট রাস্তার পরিমাণ বা কাজের পরিমাণ কত? না ৩৭১/১৫ মাইনাস ২৭৫/১৫ তাহলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে ৯৬/১৫ কিলোমিটার। আর অবশিষ্ট সময় কত? না ৩৩ দিন মোট সময় ছিল। আর তার মধ্যে ২৫ দিন কাজ করেছে। তাহলে ৩৩ বিযুক্ত ২৫ সমান কত হচ্ছে? না ৮ দিন। তাহলে প্রতিদিন রাস্তা তৈরি কতটা করতে হবে? না ৯৬/১৫ ভাজিতক ৮ তাহলে ভাজিতক ৮ মানে এর নিচে ১ আছে। তাহলে গুণিতক ১ এর ৮ দেখো ১ এর ৮ করলে কি হবে? ৮ আর ৯৬ কাটলে হচ্ছে ১২ তাহলে ১২ আর
এখানে দেখো 3 দিয়ে কাটলে 3 5 এ 15, 3 4 এ 12, তাহলে 4 এর 5 কিমি। তাহলে প্রতিদিন আমাদেরকে রাস্তা তৈরি করতে হবে কত? না 4 এর 5 কিমি। এরপর দেখো 4 এর 1 কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে, কত যোগ করতে হবে? +7 এর সঙ্গে -17 যোগ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা তৈরি করতে হবে। স্কেলের সেন্টিমিটার সাইডের অর্ধেক সেন্টিমিটার অর্থাৎ হাফ সেন্টিমিটারকে একেকটা করে ঘর করে নিতে পারো। আর তোমরা চাইলে 1 সেন্টিমিটারকেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় যে সংখ্যাগুলো থাকে তাতে খাতায় নাও ধরতে পারে। তাই তোমরা হাফ সেন্টিমিটার করে নেবে। তাহলে দেখো আমরা দাগ করেছি। এবারে প্রথমে কোন সংখ্যা ছিল? +7, অর্থাৎ ডান দিকে 7 ঘর যাব। তাহলে ডান দিকে 7 ঘর গেলাম। গিয়ে তাহলে কোথায় পৌঁছেছি? না +7 এ। এবার দেখো তারপরে কত বলছে? না -17। তার মানে ওই 7 থেকে 17 ঘর আমরা মাইনাস বলেছি মানে বাম দিকে সরে আসবো। এলে আমরা কোথায় আসছি? না -10 এ। তাহলে শুরু করেছিলাম কোথায়? না 0 তে। আর শেষ করলাম কোথায়? না -10 এ। তাহলে যোগফল কত হবে? না -10। তাহলে দেখো +7 প্লাস অফ -17 ইজিক্যাল টু কত হবে তাহলে? -10। এরপর দেখো 4 এর 2 এ 4 এর 2 এ কি বলেছে? যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলা হয়েছে। তার মানে কি হচ্ছে? দেখো ৩ টে অঙ্ক আছে। এই ৩ টে অঙ্কের প্রথমে আমরা দুটো অঙ্ক নিয়েছি +5 প্লাস -3 আর সেকেন্ড বন্ধনীর বাইরে +2। দেখো এখানে বন্ধনী যখন তুলবো তাহলে কত হবে? ৫ -৩, তাহলে ৫ থেকে ৩ বাদ গেলে কত? ২, আর বাইরে ২ ছিল। তাহলে কত হলো? ৪। এরপর দেখো প্রথম অঙ্ককে আমরা বন্ধনীর বাইরে, দ্বিতীয় বন্ধনীর বাইরে রাখলাম। আর দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ককে দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিলাম। তাহলে দেখো +৫ প্লাস -৩ প্লাস ২ তাহলে কত হবে? না -১। তাহলে ৫ - ১ সমান কত হলো? ৪। তাহলে দেখো প্রথমেও পেয়েছি ৪, পরেও পেয়েছি ৪। তাহলে সুতরাং আমরা বলতে পারি যোগের সংযোগ নিয়ম সিদ্ধ হয়। এরপর দেখো ৪ এর ৩। ৪ এর ৩ এ কি বলছে? না ৩ টে সংখ্যাকে যোগ করতে হবে। কি, কি? না +১৩, -১২, -১৫। তাহলে দেখো বন্ধনী তুললে কি হবে? ১৩ -১২ -১৫। এবার এই দুজনের দেখো একই চিহ্ন আছে, তাহলে এদেরকে যোগ করতে হবে। তাহলে বাইরে মাইনাস চিহ্ন রেখে বন্ধনীর মধ্যে ১২ যুক্ত ১৫ নিয়ে নিলাম। তাহলে ১৫ আর ১২ যোগ করলে কত হবে? ২৭। তাহলে কি হবে? ১৩ - ২৭। এবার দেখো ২৭ আর ১৩ বিয়োগ করলে হবে কত? ১৪। আর বড় সংখ্যার চিহ্ন আছে মাইনাস, তাই -১৪। এরপর দেখো ৪ এর ৪ কি বলেছে? দুটি চল এবং দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ, গুণ ও ভাগের চিহ্নের সাহায্যে একটা বীজগাণিতিক সংখ্যা। তাহলে দেখো আমি দুটো চলরাশি x আর y নিচ্ছি। তোমরা ইংরেজি বর্ণমালার যেকোনো দুটো বর্ণকে নিতে পারো এবং দুটো সংখ্যা আমি ৩ ও ৪ নিয়েছি। তাহলে দেখো আমরা যদি বলি যে x এর ৩ ভাগের সঙ্গে y এর ৪ গুণের যোগফল, তাহলে x এর ৩ ভাগ মানে x/3 আর y এর ৪ গুণ মানে 4y, তাহলে x/3 যুক্ত 4y। ৪ এর ৫ কি বলেছে? আমাদের গাছ থেকে এবছর কটা আম পেড়েছে? না x টা আম পেড়েছে। তাহলে এবছর আম পেড়েছে x টা। আর গত বছর কি করা হয়েছিল? না এবছরের আম সংখ্যার দ্বিগুণের থেকে y টি কম। দ্বিগুণ মানে তাহলে কত হবে? না 2x, তার থেকে কি y টা কম। তাহলে 2x - y টি, এটাই হলো সমীকরণ। তাহলে দেখো এরপরে কি আছে? না ৭ এর দাগ। কি দেওয়া আছে? না কাঁচা তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? বিন্যস্ত তথ্য তৈরি করতে হবে। সেটা করতে গিয়ে আমাদের কি করতে হবে? না ট্যালি মার্ক এবং পরিসংখ্যা। তাহলে এখানে দেখো গাড়ির সংখ্যা কি, কি আছে? ০, ১, ২, ৩, ৪। যেহেতু তোমরা ছোট, তোমরা কি করবে? দেখো প্রথমে ০ কটা আছে গুনে নেবে। সেই মতো করে দেখো এখানে ৩ টে ০ আছে, তাহলে ৩ টে ট্যালি মার্ক দেবে। অর্থাৎ ৩ টে লম্ব সরলরেখা টানবে। এরপরে কি করবে? না এরপরে দেখো ১, ১ কতগুলো আছে গুনে নেবে? না ১ আছে দেখো ২৮ টা। তো ২৮ টা, তাহলে এখানে প্রতি ৪ টের পরে বাম দিকের নিচ থেকে ডান দিকের উপর পর্যন্ত একটা টেনে দেবে। তাহলে কটা হলো? ১, ২, ৩, ৪ আর বাইন্ডার হিসেবে একটা, মোট ৫ টা। তাহলে এরকম ৫ টা বাইন্ডার্স নিয়ে ৫ টা দল তৈরি হলো। তাহলে ৫ ৫ এ ২৫, ২৬, ২৭, ২৮। এই একইভাবে দুটো গাড়ি যাদের আছে তাদের সংখ্যা কত হলো? ১৪। ৩ টে গাড়ি সংখ্যা আছে যাদের, তাদের সংখ্যা কত হলো? ৪ এবং ৪ টে গাড়ি আছে এরকম সংখ্যা হলো ১। তাহলে তোমরা এভাবে বিন্যস্ত তথ্য তৈরি করবে।
এরপর দেখো ৮ এর ১ এখানে কি বলেছে? না এখানে ৫ টি ভাষার একটি দৈনিক সংবাদপত্র বিক্রির প্রতিদিনের সংখ্যা দেওয়া আছে। এদের সাহায্যে আমাদেরকে কি করতে হবে? স্তম্ভলেখ অঙ্কন করতে হবে। প্রথমত দেখো এর ২য় পর্বে যখন এগুলো আলোচনা করা হয়েছিল তখন একটা কথা বলেছিলাম যে, আমার অনুভূমিক অক্ষ বরাবর কি করতে হবে? না অনুভূমিক অক্ষ বরাবর আমরা মোটামুটি ১ম এ যেটা আছে অর্থাৎ ভাষা, এখানে আছে ভাষা তাই ভাষাটাকে নেব এবং উল্লম্ব অক্ষ বরাবর সংবাদপত্রের সংখ্যা নেব। এবার দেখো অনুভূমিক অক্ষ বরাবর কি করব? না প্রতিটা স্তম্ভের মাঝখানে সমান দূরত্ব রাখতে হবে। এবারে তোমরা এই অংশাঙ্কনটা তোমাদের স্কেলের সাহায্যে সেন্টিমিটার সাইড বা ইঞ্চি সাইড দিয়ে করতে পারো। আমি এক্ষেত্রে অনুভূমিক অক্ষ বরাবর কি করেছি? সেন্টিমিটার নিয়েছি, ১ সেন্টিমিটার করে একেকটা স্তম্ভ তৈরি করেছি এবং প্রত্যেকের মাঝে ১ সেন্টিমিটার করে গ্যাপ দিয়েছি। এবারে উল্লম্ব অক্ষ বরাবর আমরা কি করেছি? না ১/২ ইঞ্চি সমান ১০০০ করে নিয়েছি। দিয়ে আমরা স্তম্ভগুলো তৈরি করেছি। এরপর দেখো ৮ এর ২, ৮ এর ২ এ কি বলেছে? না দেখো পাশে একটা স্তম্ভচিত্র দেওয়া আছে। সেই স্তম্ভচিত্র থেকে উত্তরগুলো লিখতে হবে। কি দেওয়া আছে? না যে স্তম্ভচিত্র দেওয়া আছে ১ম প্রশ্ন আছে সবচেয়ে বেশি বাড়ি গ্যাস ব্যবহার করে। অর্থাৎ কোয়েশ্চেন ছিল কি? যে যারা ব্যবহার করে দেখো সবচেয়ে বেশি বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে? তাহলে এখানে দেখো গ্যাস সবচেয়ে বেশি বা বাড়ি ব্যবহার করে। এরপর দেখো সবচেয়ে কম বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে? এখানে দেখো কি আছে? না বিদ্যুৎ। তাহলে সবচেয়ে কম বাড়ি বিদ্যুৎ ব্যবহার করে। এবার দেখো কি বলেছে? কটি বাড়ি জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে? তাহলে এখানে কয়লা এখানে আছে। দেখো কয়লা সোজা কোথায় আছে? না ১০ এর সোজা আছে। তাহলে ১০ টি বাড়ি জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে। এবার দেখো এখানে বিদ্যুৎ ব্যবহার করে কত? না ১০০ র মধ্যে ৫ জন। অর্থাৎ কত? না ৫ এর ১০০ অংশ। এবারে বলেছে কি ১,০০,০০০ যদি জনসংখ্যা হয় তাহলে তার কতজন ব্যবহার করবে বিদ্যুৎ? তাহলে দেখো তাহলে কি হবে? না ৫ এর ১০০ গুণিতক ১,০০,০০০ তাহলে ১০০ র দুটো শূন্যর সঙ্গে ১,০০,০০০ এর দুটো শূন্য কাটলো তাহলে থাকবে ১,০০০ গুণিতক ৫ সমান কত হচ্ছে? ৫,০০০ জন।